সাদা মনের মানুষ পাওয়া খুব কঠিন। অধিকাংশ মানুষের মনে থাকে কুটিলতা, জটিলতা ও কালিমাপূর্ণ। উপরে চাকচিক্যময় সবকিছু সহজ মনে হলেও মন বোঝা সহজ নয়, আর মন দেখা সে তো আরও অনেক কঠিন কাজ। যারা সাদা মনের মানুষ তারা সবসময় নিজেকে লুকিয়ে রাখতে চান কাজের অন্তরালে। তারা আসল নাম প্রকাশ করতে চান না, মানুষের সম্মুখেও নিজেকে প্রকাশ করতে লজ্জাবোধ করেন। তারা যা কিছু করেন সব গোপনে, অন্তরালে। গোপনে মানুষের উপকার করে নিজের আত্মতৃপ্তি তার মূল বিষয়। সৃষ্টির মূল উদ্দেশ্য তাদের কাছ থেকে শেখা যায়, আর সেটা হলো মানুষ সৃষ্টির মূল উদ্দেশ্য হচ্ছে স্রষ্টার আনুগত্য করে সৃষ্টির সেবা করা। তার কাছে যে কোনো সেবাই মহৎ। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে শেয়ার করব বাংলার হাতেম তাই কে। হ্যাঁ ভিউয়ার্স, সেই বিষয়ের উপরে চমকপ্রদ তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে। বাংলার হাতেম তাই হক সাহেব। শেরেবাংলা আবুল কাশেম একে ফজলুল হক তেমনই একটি অবিস্মরণীয় নাম। এক অসাধারণ ব্যক্তি। মুসলিম সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক ও বাহক হিসেবে শেরেবাংলা আমাদের কাছে চিরস্মরণীয়। জাতি হিসেবে আমরা যে সবাই বাঙালি, এই ঐতিহাসিক সত্যের মূল ভিত্তি তিনিই রচনা করেছেন। বিপুল ঐশ্বর্যশালী পিতার একমাত্র সন্তান হলেও ফজলুল হক বাল্যকাল থেকে বহু সদ্গুণের অধিকারী ছিলেন। বাল্যকাল থেকেই তেজস্বিতা, তীক্ষ্ণ মেধা ও প্রতিভার পরিচয় পাওয়া যায়। তেমনি শৃঙ্খলা আদর্শের প্রতি অনুরক্ত করেই গড়ে তোলা হয়েছিল তাকে। শেরেবাংলা ছিলেন উপমহাদেশের এক অসাধারণ প্রজ্ঞাবান রাজনৈতিক নেতা। প্রায় অর্ধ শতাব্দীর অধিককাল তিনি গণমানুষের কল্যাণে কাজ করে গেছেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য তিনি ইতিহাসের চিরস্মরণীয় হয়ে আছেন। শেরেবাংলা একে ফজলুল হক এদেশের সাধারণ মানুষের জন্য যা করেছেন, অন্য কোনো জনদরদী নেতার পক্ষে এ যাবৎ তা করা সম্ভব হয়নি। এদেশের মুসলমানদের মধ্যে শিক্ষার ব্যাপক প্রসারের জন্য তিনি সর্বপ্রথম অগ্রণী ভূমিকা গ্রহণ করেন। শেরেবাংলা একে ফজলুল হকের পূর্বপুরুষ 18 শতকে ভারতের ভগলপুর হতে পটুয়াখালী জেলার বাউফল থানার বিলবিলাস গ্রামে বসতি স্থাপন করেন। এই বংশের কাজী মুর্তজা একজন সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন। তার পুত্র কাজী মোহাম্মদ আমিন। কাজী মোহাম্মদ আমিনের পুত্র মোহাম্মদ আকরাম আলী বরিশাল কোর্টে আইন ব্যবসা করতেন। তার দুই পুত্র কাজী মোহাম্মদ ওয়াজেদ, কাজী আব্দুল কাদের ও 5 কন্যা। কাজী মোহাম্মদ ওয়াজেদের একমাত্র পুত্র ছিলেন একে ফজলুল হক। কাজী মোহাম্মদ ওয়াজেদ 1843 সালে চাখারে জন্মগ্রহণ করেন এবং কলকাতা প্রেসিডেন্সি কলেজে পড়ালেখা করেন। বাংলার মুসলমানদের মধ্যে তিনি ষষ্ঠ গ্র্যাজুয়েট ছিলেন। 1871 সালে কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে তিনি BL পাশ করে আইন ব্যবসা শুরু করেন। মোহাম্মদ ওয়াজেদ রাজাপুর থানার সাতুরিয়ার মিয়াবাড়ির আহমেদ আলীর মিয়ার কন্যা বেগম সৈয়দুন্নেসাকে বিয়ে করেন। শেরেবাংলা একে ফজলুল হক 1873 সালের 26শে অক্টোবর বরিশাল জেলার বানারীপাড়া থানার চাখার গ্রামের সম্ভ্রান্ত কাজী পরিবারে জন্মগ্রহণ করেন। শেরেবাংলা একে ফজলুল হকের বাল্যকাল থেকেই তেজস্বিতা, তীক্ষ্ণ মেধা, প্রতিভার পরিচয় পাওয়া যায়। ঘরেই তার আরবি, ফার্সি, উর্দু শিক্ষা শুরু হয়। 14 বছর বয়সে বরিশাল জেলা স্কুল থেকে প্রথম শ্রেণীর বৃত্তি এবং পারিতোষিক সহ ঢাকা বিভাগে প্রথম স্থান অধিকার করে প্রবেশিকা পরীক্ষায় পাশ করেন। এরপর কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে কৃতিত্বের সাথে FA এবং পরে রসায়নবিদ্যা, পদার্থবিদ্যা, গণিত অনার্স সহ BA পরীক্ষায় উত্তীর্ণ হন। 1895 সালে অঙ্কে MA পাশ করেন। বরিশাল রামচন্দ্র কলেজে কিছুদিন অধ্যাপনার পর 1897 সালে তিনি BL পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি MA পাশ করার পর দাম্পত্য জীবনে প্রবেশ করেন। এই সময়ে নবাব আব্দুল লতিফের পৌত্রী খুরশিদ তালাত বেগমের সাথে তার বিয়ে হয়। খুরশিদ তালাত বেগমের 2টি কন্যা সন্তানের জন্ম দেন। খুরশিদ তালাত বেগমের অকাল মৃত্যুর পর তিনি হুগলি জেলার অধিবাসী এবং কলকাতা অবস্থানকারী ইবনে আহমেদের কন্যা জিনাতুন্নেসা বেগমকে বিয়ে করেন। কিন্তু জিনাতুন্নেসা নিঃসন্তান অবস্থায় পরলোক গমন করেন এবং 1943 সালে একে ফজলুল হক মিরাটের এক ভদ্র মহিলাকে পত্নীত্ব বরণ করেন। তাদের সন্তান একে ফাইজুল হক 1996 সালে আওয়ামী লীগ সরকারের পাট প্রতিমন্ত্রী ছিলেন। কর্মজীবনে তিনি পশ্চিমবঙ্গের খ্যাতনামা আইনজীবী স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের সহকারী রূপে 1900 সালে কলকাতা হাইকোর্টে আইন ব্যবসা শুরু করেন। 1906 সালে তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেটের চাকরি গ্রহণ করেন। কিন্তু
তেজশ্রী হক সাহেবের সরকারের সাথে মতবিরোধ হওয়ায় ১৯১১ সালে চাকরি ছেড়ে আবার আইন ব্যবসায় নেমে পড়েন। ১৯০৬ সালে ঢাকায় অনুষ্ঠিত নিখিল ভারত মুসলিম শিক্ষা সম্মেলনে তিনি অংশ নেন। ১৯১৩ সাল থেকে ১৯২০ সাল পর্যন্ত তিনি বঙ্গীয় ব্যবস্থাপক সভার সদস্য ছিলেন। ১৯২০ থেকে ১৯৩৫ সাল পর্যন্ত মাউন্টেন চেম্প ফোর্স কাউন্সিলের সদস্য হিসেবে কাজ করেন। ১৯১৬ সালে লক্ষ্য শহরে লীগ কংগ্রেসের যুক্ত অধিবেশনে তিনি যে প্রস্তাব উত্থাপন করেন তাই বিখ্যাত লক্ষ্য চুক্তি নামে অভিহিত হয়। শেরেবাংলা বহু প্রতিভার অধিকারী হলেও মনে প্রাণে ছিলেন বাঙালি রাজনীতিবিদ। বিংশ শতাব্দীর প্রথমার্ধে বাঙালি কূটনীতিক হিসেবে বেশ পরিচিতি ছিলেন। রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের নিকট শেরেবাংলা হক সাহেব নামে সর্বাধিক পরিচিত ছিলেন। তিনি বহু রাজনৈতিক অনেক পদে অধিষ্ঠিত ছিলেন। তার মধ্যে কলকাতার মেয়র, অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী, পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, পূর্ব পাকিস্তানের গভর্নর অন্যতম। ব্যক্তিগত দানের ক্ষেত্রে তিনি ছিলেন হাতেম তাই। তার গোপন দানে কত দুস্থ কন্যাদায়গ্রস্ত পিতা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, কত ছাত্র পরীক্ষার ফি দিয়ে নিশ্চিন্তে পরীক্ষা দিয়েছে। তার দানে যে কত সেবাশ্রমে প্রতিষ্ঠিত হয়েছে, কত পীড়িতের দুঃখমোচন হয়েছে তার হিসাব নেই। তিনি প্রকৃত অর্থে ছিলেন একজন সাদা মনের মানুষ। কৃষক প্রজা আন্দোলন, বঙ্গীয় প্রজাতন্ত্র আইন ও ঋণ সালিসি বোর্ড প্রবর্তনের জন্য তিনি বাংলার দারিদ্র নিপীড়ন কৃষক সমাজের কাছে চিরস্মরণীয় হয়ে আছেন। বরিশালে জন্মগ্রহণ করে এই ভূমিকে করেছেন ধন্য, জাতিকে করেছেন গর্বিত। সাদা মনের মানুষ জীবন পাল্টে দিবে, যার স্বার্থই শুধু আত্মতৃপ্তি। সে দিতে জানবে, নিতে জানবে না। মানবতায় তার ধ্যান জ্ঞান, মানুষের মুক্তি তার পেশা, পরোপকারিতাই তার নেশা। যিনি গোপনে মানুষের সেবা করে যান কোনো প্রতিদানের আশা ছাড়াই। তার জীবন গবেষণা করে আমরা যা পাই, কোনো অহংকারের লেশ মাত্র তার মধ্যে ছিল না। ছিল না কোনো বাড়াবাড়ির ছিটে ফোঁটা। ধর্ম আর্চনায় তার কোনো কমতি ছিল না। স্ত্রী ভক্তিতেও তার জুড়ি মেলানো ভার ছিল। তিনি বাঙালি মুসলমানদেরকে অকাতরে শুধুই দিয়ে গেছেন, নিয়ে গেছেন মহত্ব, হাজারো মানুষের সিক্ত ভালোবাসা। বাঙালি জাতির গৌরব উজ্জ্বল নক্ষত্র শেরেবাংলা আবুল কাশেম ফজলুল হক তার মহতি কর্ম অবদানের কারণে তিনি বাংলার কোটি কোটি মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে আছেন। শিক্ষার প্রকৃত আলো জেলেও প্রজাতন্ত্র আইন প্রণয়নের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ফুটিয়েছিলেন উজ্জ্বল হাসি। বিশেষ করে বাংলার মুসলমান যখন অশিক্ষা, দরিদ্র, হতাশায় ভুগছে, তখন তিনি নিরলস প্রয়াস চালিয়ে এই অর্ধপতিত জাতিকে উদ্ধার করেন। তার কর্মময় জীবনে তিনি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। একে ফজলুল হক তার রাজনৈতিক জীবনে প্রথমে বুঝতে সক্ষম হয়েছিলেন নিজের অর্থনৈতিক উন্নতি ব্যতীত দরিদ্র মুসলমান সম্প্রদায়ের অবস্থার উন্নতি কোনো আশা নেই। বঙ্গীয় প্রজাতন্ত্র আইন ছিল তখন প্রজাদের উৎপীড়ন নিপীড়নের একটি হাতিয়ার বিশেষ। অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী ফজলুল হক ১৯৩৭ সালে এই আইনের আমূল সংশোধন করলেন। আইনি ব্যবস্থার মাধ্যমে এতদিন জমিতে প্রজার যে সত্য অস্বীকৃতি হয়ে আসছিল, তিনি আর স্বীকৃতি দিলেন। এদেশের রাজনীতি তিনি প্রথম উচ্চারণ করেন লাঙ্গল যার জমি তার। নিজের রাজনৈতিক দর্শন সম্পর্কে তিনি নিজেই বলেছিলেন, বাংলার সাধারণ মানুষকে আমি ভালোবেসেছি। বাংলার নরম পলিমাটির সাধারণ মানুষকে চিরদিন নিশ্চিন্তে নিজস্ব কুড়িঘরে মাথার ঘাম পায়ে ফেলে মেহনতের বদৌলতে দুবেলা দুমুঠো ডাল ভাতের সংস্থান করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি। আমার রাজনীতি এই ডাল ভাতের রাজনীতি। তাই লাঙ্গল যার জমি তার, ঘাম তার, দাম তার, এই দৃঢ় শপথ নিয়ে আমি দেশ সেবায় ব্রত হয়েছি। ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার সাধনা ছিল তার আজীবনের। তারই প্রচেষ্টায় ঢাকা বিশ্ববিদ্যালয়, তার স্বগ্রামে চাখার ফজলুল হক কলেজ এবং দেশের বিভিন্ন স্থানে আরও বহু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। ১৯৪০ সালে তার প্রচেষ্টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল প্রতিষ্ঠিত হয়। একই বছর তার প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় মুন্সিগঞ্জে প্রতিষ্ঠিত হয় হরগঙ্গা কলেজ। তার নিজ গ্রাম চাখার এই কলেজের পাশাপাশি মাদ্রাসা, হাই স্কুল প্রতিষ্ঠা করেন। তপশিলি সম্প্রদায়ের শিক্ষার জন্য তিনি প্রথম বাজেটে অর্থ বরাদ্দের ব্যবস্থা করেন। ফজলুল হক মুখ্যমন্ত্রী থাকাকালে কলকাতার লেডি ব্রাবোন কলেজ প্রতিষ্ঠা করেন। এছাড়া তিনি মুসলমানদের সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন আইন প্রণয়ন করেন। শিক্ষা বিস্তারে শেরেবাংলার ভূমিকা ছিল অনন্য। বাঙালি মুসলমানদের মাঝে শিক্ষা বিস্তারে ছিল তার অসামান্য অবদান। শিক্ষা প্রসারের জন্য তার অবদানে বাঙালি জাতি চিরদিন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। ১৯৩৭ সালে শেরেবাংলা অবিভক্ত বাংলার প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত হন।
1940 সালে মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে লাহোরে অনুষ্ঠিত নিখিল ভারত মুসলিম লীগের অধিবেশনে জ্বালাময়ী বক্তৃতার প্রথম পাকিস্তানি প্রস্তাব পেশ করেন। তার বক্তৃতায় মুগ্ধ হয়ে পাঞ্জাবিবাসীরা তাকে শেরে বাঙ্গাল অর্থাৎ বাংলার বাঘ উপাধি দেয়। সেই থেকে তিনি শেরে বাংলা নামেই পরিচিত। 1937 থেকে 1943 সাল পর্যন্ত দীর্ঘকালের প্রধানমন্ত্রিত্ব থাকাকালীন তিনি বহু জনকল্যাণমূলক কাজ করেন। এ সময় তিনি ঋণ সালিসি বোর্ড গঠন করেন। এর ফলে দরিদ্র চাষিরা সুদখোর মহাজনের কবল থেকে রক্ষা পায়। 1918 সালে ভারত মুসলিম লীগের দিল্লি অধিবেশনের সভাপতি হিসেবে তার দেওয়া ভাষণ ইতিহাসের এক স্বর্ণ অধ্যায় হয়ে রয়েছে। 1925 সালে তিনি বাংলার মন্ত্রিসভার সদস্য মনোনীত হন। 1927 সালে তিনি কৃষক প্রজা পার্টি নামে একটি রাজনৈতিক দল গঠন করেন। 1930, 1931 এবং 1931-1932 সালে তিনি বিলেতে অনুষ্ঠিত গোল টেবিল বৈঠকে যোগদান করেন। সেখানে তার ব্যক্তিত্বপূর্ণ বক্তৃতা সবার মনে সাড়া জাগায়। 1935-1936 সালে কলকাতার কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন। তিনিই ছিলেন এই পদে অধিষ্ঠিত প্রথম বাঙালি মুসলমান। 1937 সালে তিনি অবিভক্ত বাংলার প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত হন। 1954 সালে দেশের সাধারণ নির্বাচনে তিনি যুক্তফ্রন্ট দলের নেতৃত্ব দিয়ে বিপুল ভোটাধিক্যে জয়লাভ করেন। তিনি পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী হন। এরপর রাজনৈতিক পট পরিবর্তনের তিনি পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হন। 1955 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে সম্মানসূচক ডক্টর অব ল এবং 1959 সালে তৎকালীন পাকিস্তানি প্রেসিডেন্ট আইয়ুব খান তাকে হিলাল-ই-পাকিস্তানি উপাধিতে ভূষিত করেন। তৎকালীন ফন্দিবাজ কংগ্রেসের অন্যায়ের বিরুদ্ধে ফজলুল হক ছিলেন এক সাহসী কণ্ঠস্বর। 1935 সালে ভারত শাসন আইন অনুযায়ী 1937 সালে প্রাদেশিক আইনসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই সমস্ত প্রদেশগুলোর কংগ্রেস সরকার গঠন করেছিল। সেই সমস্ত প্রদেশ স্থানীয় কংগ্রেস কমিটি গঠন সমান্তরাল সরকার হিসেবে কাজ করতে থাকে। কংগ্রেস শাসিত প্রদেশে মুসলমানদের উপর যে নির্যাতন চালানো হচ্ছিল তা বিস্তারিত একটি ফিরিস্তি দিয়ে তৎকালীন বঙ্গদেশের প্রধানমন্ত্রী জনাব এ.কে ফজলুল হক কংগ্রেস নেতা জওহরলাল নেহরুর কাছ থেকে এক সুদীর্ঘ পত্র লেখেন এবং জোর জুলুমের অবসান ঘটানোর জন্য অনুরোধ জানান। কংগ্রেস মন্ত্রিসভা পদত্যাগের পরপরই বাংলার প্রধানমন্ত্রী ফজলুল হক এক বিবৃতি বলেন, ধৈর্যের বাঁধ ভেঙে দেওয়ার উদ্দেশ্য কংগ্রেসের মারমুখ হিন্দুদেরকে চরম উদ্ধত প্রদর্শনের জন্য মাঠে নামিয়েছেন। সংখ্যালঘু মুসলমানদের উপর কংগ্রেস তার ইচ্ছা সংকল্প চাপিয়ে দেওয়ার জন্য এই কাজ শুরু করেছে। একে ফজলুল হক কংগ্রেস শাসনের মুসলমানদের দুর্ভোগ শীর্ষক পুস্তিকা প্রণয়ন করে কংগ্রেসী অত্যাচারের পরিমাপ লিপিবদ্ধ করেন। বাংলার নয়নমণি শেরে বাংলা একে ফজলুল হক 1962 সালের 27 এপ্রিল প্রায় 89 বছর বয়সে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ইন্তেকাল করেন। এই প্রবীণ জনদরদী নেতার মৃত্যুর সংবাদ প্রচারের সাথে সাথে সারা বাংলায় নেমে আসে শোকের ছায়া। শোকে মহামান্য হয়ে পড়ে সমগ্র দেশবাসী। ঢাকার পুরনো হাইকোর্টের পাশে তার মরদেহ সমাহিত করা হয়। ফজলুল হক আমাদের মাঝে বেঁচে নেই, কিন্তু বাঙালি সমাজ যতদিন বেঁচে থাকবে ততদিন তার হৃদয়ে ফজলুল হক চিরজীবী। আচার্য প্রফুল্লচন্দ্র রায় বলেছিলেন, আমি রাজনীতি বুঝিনি, ওইসব দিয়ে আমি ফজলুল হককে বিচার করিনি। আমি তাকে বিচার করি গোটা দেশ জাতির স্বার্থ দিয়ে। একমাত্র ফজলুল হকই বাংলাদেশ ও বাঙালি জাতিকে বাঁচাতে পারে। সে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সচ্চা মুসলমান। খাঁটি বাঙালিত্ব সাচ্চা মুসলমানিত্বে এমন সমন্বয় আমি আর দেখিনি। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে বাংলার বাঘ শেরে বাংলা একে ফজলুল হক 1962 সালের 27 এপ্রিল অর্থাৎ 89 বছর বয়সে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ইন্তেকাল করেন। তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় হচ্ছে তিনি ছিলেন বাংলার হাতেম তাই। তিনি গোপনে এত মানুষকে দান করেছেন, সেগুলো যদি স্টেপ বাই স্টেপ বলতে থাকি তাহলে এই ভিডিওর লেন্থ মিনিমাম 50 মিনিট হয়ে যাবে। তাই ভিডিওর লেন্থ ছোট করার কারণেই সেই গুণাবলী এবং তিনি গোপনে যেসব দান করেছেন সেইগুলো আর প্রকাশ করলাম না। তবে যে তথ্যগুলো দিলাম এই তথ্যগুলো যদি সঠিক মতো অনুধাবন করতে পারেন, বাংলার বাঘ শেরে বাংলা একে ফজলুল হক শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর একজন নক্ষত্র পুরুষ। তিনি আমাদের মাঝে এখন নেই, তিনি বাংলার বাঘ হিসেবে সারা জীবন এই বাংলার বুকে চিরজীবী হয়ে থাকবেন। এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।